আপনি কি জানেন 90% ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে যায় যদি আপনার ওয়েবসাইটের লোডিং টাইম 5 সেকেন্ডের বেশি হয়। আর 90% ভিজিটর আপনি ধরে রাখতে পারবেন যদি আপনার ওয়েবসাইটের লোডিং টাইম 1 সেকেন্ডের কম হয়। আমি নাজমুল হাসান আজকে এসইওর এমন 5টি মিস্টেক নিয়ে কথা বলবো যা কিছুটা হলেও আপনার র‍্যাঙ্কিং এর সহযোগিতা করবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, নো ব্যাকলিঙ্ক। আপনি 2022 সালে এসেও যদি চিন্তা ভাবনা করেন যে আপনি কোনো প্রকার ব্যাকলিঙ্ক করবেন না, কিন্তু বছর শেষে আপনি লাখ ডলার ওয়েবসাইট ফ্লিপিং করবেন, কিন্তু এটা আপনার দিবাস্বপ্ন থেকে যাবে। কারণ বর্তমানে ব্যাকলিঙ্ক ছাড়া খুব কম কিওয়ার্ডই আপনি গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করাতে পারবেন। মাঝে মাঝে আমরা বিভিন্ন গ্রুপে দেখি যে তার 5টি কিওয়ার্ড র্যাঙ্ক হয়েছে উইথআউট এনি ব্যাকলিঙ্ক। কিন্তু যখন আপনি তার ওয়েবসাইটটি অ্যাশরাফে অথবা বিভিন্ন এসইও টুলসে দেওয়া হবে, তখন দেখবেন যে তার 100 রেফারেল ডোমেন অথবা 200 রেফারেল ডোমেন থাকে। আমার প্রশ্ন হচ্ছে ওই ব্যাকলিঙ্কগুলো কোথায় থেকে আসলো? আচ্ছা, এখানে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত। ব্যাকলিঙ্ক বেসিক্যালি দুইভাবে হয়। প্রথমটি হচ্ছে ব্যাকলিঙ্ক নিজে করা অথবা কাউকে হায়ার করা অথবা কোনো এজেন্সি হায়ার করা। আর দ্বিতীয়টি হচ্ছে ব্যাকলিঙ্ক অর্জন করা। অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যক্তি বলছে যে সে উইথআউট এনি ব্যাকলিঙ্কে তার কিওয়ার্ড র্যাঙ্ক হয়েছে, কিন্তু যখন আমরা বিভিন্ন টুলসে সাইটটি ফালাবো তখন দেখবো যে সে ব্যাকলিঙ্ক অর্জন করেছে। অর্থাৎ আপনি যেভাবেই র্যাঙ্ক করেন না কেন আপনাকে ব্যাকলিঙ্ক অবশ্যই লাগবে 2022 সালে। তবে কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উইথআউট এনি ব্যাকলিঙ্কে সে র্যাঙ্ক করে, তবে সেটা খুবই এক্সেপশনাল। সেক্ষেত্রে আমরা একটি ওয়েবসাইটের 100টি কিওয়ার্ড উইথআউট এনি ব্যাকলিঙ্কে র্যাঙ্ক করাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই 2022 সালে ব্যাকলিঙ্কের প্রতি নজর দিতে হবে। নাম্বার 2 হচ্ছে ইগনোর সার্চ ইন্টেন্ট অথবা ইগনোর ইউজার ইন্টেন্ট। এটার মানে হচ্ছে আপনাকে ইউজারের পারপাস বুঝতে হবে। একটা কিওয়ার্ড ইউজার কেন সার্চ দিচ্ছে, এটা কি ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, ট্রানজ্যাকশনাল না কমার্শিয়াল। অর্থাৎ ইনফরমেশনাল বুঝতে সাপোজ একজন সার্চ করলো হাউ টু মেক এ পুডিং। হাউ টু মেক এ পুডিং, এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আর্টিকেল পড়াচ্ছে, সে খুঁজছে ভিডিও। তো সেক্ষেত্রে আপনার এই টপিক দিয়ে যদি আপনি একটা আর্টিকেল লেখেন, আর্টিকেল পড়ার চাইতে মানুষ ভিডিওটা বেশি দেখবে। এটা হচ্ছে পারপাস ইউজার। আরেকটি এক্সাম্পল হতে পারে ডুপ্লেক্স হাউস ডিজাইন। এই ডুপ্লেক্স হাউস ডিজাইনটি অ্যাকচুয়ালি মানুষ সার্চ করে ইমেজ দেখার জন্য। কারণ এই ডুপ্লেক্স হাউস ডিজাইন দিয়ে যদি আপনি বিশাল বড় একটা আর্টিকেল দিয়ে দেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেলটি মানুষ পড়বে না বা আর্টিকেল পড়ার জন্য মানুষ আসবে না। আরেকটি এক্সাম্পল হতে পারে যে মোটরসাইকেল ল ইন ক্যালিফোর্নিয়া। মোটরসাইকেল ল ইন ক্যালিফোর্নিয়া এই টপিকটির জন্য মানুষ আর্টিকেলই খুঁজছে, এখানে মানুষ ভিডিও দেখবে না অথবা মানুষ ইমেজ দেখতে আসবে না। তো এই যে ইউজারের পারপাস নর্মালি 4 ধরনের হয়ে থাকে। আমি যেটা বললাম যে ইনফরমেশনাল ইন্টেন্ট, তারপর হচ্ছে কমার্শিয়াল, ট্রানজ্যাকশনাল, নেভিগেশনাল। ইনফরমেশন মানে হচ্ছে যে মানুষ ইনফরমেশন খোঁজার জন্য গুগলে সার্চ করে। আর নেভিগেশনাল হচ্ছে যে ব্র্যান্ড নাম। অ্যাজ এক্সাম্পল ফেসবুকের সার্চ ভলিউম হয়তো মিলিয়ন ভলিউম। এখন ফেসবুক দিয়ে আপনি যত বড় আর্টিকেলই দেন না কেন, আপনারা যদি 2 নম্বরও থাকেন আপনি ফেসবুক দিয়ে ভিজিটর পাবেন না। কারণ ফেসবুক দিয়ে যারা সার্চ করছে তারা ফেসবুকের ওয়েবসাইটে যাওয়ার জন্যই সার্চ করছে। এটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। আর ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হচ্ছে এমন একটি কিওয়ার্ড যেটি মানুষ গুগলে সার্চ করছে, রাইট নাও সে প্রোডাক্টটি কিনবে। যেমন হইতে পারে যে একটি এয়ারপোর্ট প্রাইস দিয়ে সে সার্চ করলো গুগলে। তো এই যে এই ধরনের যে কিওয়ার্ডগুলো মূলত ইউজার রাইট নাও কিনবে, যার কারণে সার্চ করতেছে। এটি হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। আর কমার্শিয়াল ইন্টেন্ট হচ্ছে আমরা যে ধরনের কিওয়ার্ড আমাজন এফিলিয়েটে দিয়ে থাকি, যেমন বেস্ট মোটরসাইকেল অথবা ধরতে পারে যে প্রোডাক্টগুলো আমরা সে তথ্য জানতে চাচ্ছে, যে প্রোডাক্টগুলো রিভিউ দেখতে যাচ্ছে, রিভিউ দেখে সে হয়তো আজকে কিনবে না অথবা কালকে কিনবে, ফিউচারে কিনবে, এই কারণে রিভিউ করতে যাচ্ছে। এদেরকে বলা হয় কমার্শিয়াল ইন্টেন্ট। তো আপনাকে অবশ্যই ইন্টেন্ট অনুযায়ী আপনাকে টপিক সার্ভ করতে হবে। ইন্টেন্ট যদি না হয় সেক্ষেত্রে আপনার আর্টিকেলটি র্যাঙ্ক হলেও দেখা যাচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে গোল সেটি পূরণ হবে না। নাম্বার 3 হচ্ছে টপিক অপটিমাইজ কন্টেন্ট। অ্যাজ এক্সাম্পল আপনার একটি টপিক হচ্ছে বেস্ট হেলমেট ফর ইলেকট্রিক স্কুটার, অর্থাৎ ইলেকট্রিক স্কুটারের জন্য বেস্ট হেলমেট। কিন্তু আপনার যে আর্টিকেল রাইটার অথবা আপনি যদি আর্টিকেল রাইটার হয়ে থাকেন, আপনি হয়তো পুরো আর্টিকেলটা লিখেছেন বেস্ট হেলমেটকে ফোকাস করে। এটা টপিক অপটিমাইজ হয়নি। অর্থাৎ আপনাকে অবশ্যই যারা ইলেকট্রিক স্কুটার চালায় তাদের জন্য হেলমেট
তাদের জন্য হেলমেটটা আপনাকে অপটিমাইজ করতে হবে। অর্থাৎ আপনার প্রোডাক্টের ভিতর অবশ্যই ইলেকট্রিক স্কুটার যারা চালায় তাদের কথাবার্তা থাকতে হবে, যাতে গুগল বুঝতে পারে এই টপিকটা হচ্ছে বেস্ট হেলমেট ফর ইলেকট্রিক স্কুটার। আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে বেস্ট গেমিং মাউস, অর্থাৎ আপনি গেমারদের জন্য বেস্ট মাউস কোনটি সেটি লিখছেন। এখন আপনার টপিকের ভিতরে যদি গেমারদের কথাবার্তা না থাকে, অথবা আপনার প্রোডাক্টের ভিতরে যদি গেমারদের কথাবার্তা না থাকে, সেক্ষেত্রে এটি টপিক অপটিমাইজ হয়নি। আপনাকে অবশ্যই গেমারদের জন্য যে মাউসগুলো বেস্ট সেই টাইপের কথাবার্তা বলতে হবে প্রোডাক্টের ভিতরে, তাহলে এটা টপিক অপটিমাইজ হবে। সো আমরা সব ধরনের টপিক অপটিমাইজ করেই তারপর আর্টিকেল পাবলিশ করব। নাম্বার 4 হচ্ছে নেগলেক্ট লোডিং স্পিড। আপনি কি জানেন আপনার ওয়েবসাইটের 90% ভিজিটর বেরিয়ে যায় শুধুমাত্র আপনার লোডিং স্পিড যদি 5 সেকেন্ডের বেশি হয়, আর 90% ভিজিটরই আপনি ধরে রাখতে পারবেন যদি আপনার লোডিং স্পিড 1 সেকেন্ডের কম হয়। অর্থাৎ 2021 সালের লাস্ট দিকে গুগল কিন্তু লোডিং স্পিডকে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে। তো আমাদেরকে অবশ্যই লোডিং স্পিডের দিকে মনোযোগ দিতে হবে। লোডিং স্পিড বলতে আমি কোর ওয়েব ভাইটাল একটা ফ্যাক্টর, কোর ওয়েব ভাইটাল লোডিং স্পিডের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে কোর ওয়েব ভাইটালের দিকে আমাদের নজর দিতে হবে যে কিভাবে কোর ওয়েব ভাইটাল অপটিমাইজ করতে হয়। সেক্ষেত্রে আপনার বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারেন, WP রকেট, টোটাল ক্যাশ, এসব প্লাগইন ইউজ করে আপনি লোডিং স্পিডটা অপটিমাইজ করতে পারেন। 5 নম্বর SEO মিস্টেকটি হচ্ছে বাই ব্যাকলিং। অর্থাৎ আমরা ব্যাকলিং দিয়ে শুরু করেছি, ব্যাকলিং দিয়ে শেষ করব। বাই ব্যাকলিং বলতে আমি বোঝাচ্ছি আপনি কোনো ধরনের ব্যাকলিং কিনবেন না। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে ব্যাকলিং কিনা ছাড়া আমি ব্যাকলিং করব কিভাবে। আমি বোঝাতে চাচ্ছি গুগল আমাদেরকে কখনো ব্যাকলিং ক্রয় করার জন্য সাজেস্ট করে না, অথবা ব্যাকলিং করার জন্য সাজেস্ট করেনি। গুগল সবসময় চায় যে আমি ভালো কোয়ালিটির আর্টিকেল দেই বা কন্টেন্ট দেই, অন্য মানুষ আমাদেরকে ব্যাকলিং দিবে, অর্থাৎ ব্যাকলিং যেটাকে অর্জন করা বলে। তো এক্ষেত্রে আমাদের নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে খুবই কম সংখ্যক রেকর্ড আছে যে ভালো কোনো ওয়েবসাইট আমাদেরকে ব্যাকলিং দিয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এমনভাবে ব্যাকলিং বিল্ড করতে হবে গুগল যাতে কোনোভাবে আমাদেরকে সন্দেহ না করে যে এই ব্যাকলিংটি ক্রয় করা হয়েছে। এক্ষেত্রে আপনি অ্যাঙ্কর অপটিমাইজেশন ক্ষেত্রে খেয়াল রাখতে পারেন যে আমি যদি আমার একজেক্ট যে মানি কিওয়ার্ড অথবা আমার যে একজেক্ট কিওয়ার্ড যেটা দিয়ে আমি র্যাঙ্ক পেতে চাচ্ছি, ওই কিওয়ার্ড দিয়ে যদি আপনি অ্যাঙ্কর অপটিমাইজ করেন বা অ্যাঙ্কর দিয়ে ব্যাকলিং নেন, সেক্ষেত্রে গুগল ইজিলি বুঝতে পারছে যে এই ব্যক্তি এই কিওয়ার্ডের জন্য ব্যাকলিং ক্রয় করেছে যাতে কিওয়ার্ডটি র্যাঙ্ক হয়। তো অ্যাঙ্কর অপটিমাইজেশন ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। আর ব্যাকলিং এমন সব জায়গা থেকে কিনবেন যেই ব্যাকলিংগুলো কেনার পর যাতে কোনোভাবেই না বোঝা যায় এই ব্যাকলিংটি ক্রয় করা হয়েছে, যাতে গুগল অথবা অন্য মানুষও বোঝে যে এই ব্যাকলিংটি এখানে প্রয়োজন হচ্ছে, অথবা মানে এই যে আপনার অ্যাঙ্কর দিয়ে যে ব্যাকলিংটি দেওয়া হয় এই ব্যাকলিংটি প্রয়োজন হয়েছে বিদায় এখানে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। সো ছোট ছোট সমস্যাগুলো একটা সময় বড় কোনো সমস্যার কারণ হতে পারে যদি আমরা কেয়ারফুল না হই। তাই দেরি হওয়ার আগেই ছোট ছোট সমস্যাগুলো ফিক্স করে ফেলুন। যদি ভিডিওটি ইউজফুল মনে হয় লাইক কমেন্ট করে সাথেই থাকুন। সি ইউ নেক্সট টাইম। টেক কেয়ার।